দেখুন, আমি রাজ্যসভার প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। দ্রুত দেখে নেব। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বাবা নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি কি সির্ফ সময়ের অপেক্ষা? সময়ের অপেক্ষা মনে করছেন 81% মানুষ, তা মনে করছেন না 18% মানুষ, বলতে চাননি 1%। অভিযোগের তালিকা দীর্ঘ, গ্রেফতারি এড়াতে মরিয়া হয়েই কি তড়িঘড়ি ঋতব্রত তৃণমূলের বৈঠকে পৌঁছে গেছিলেন নির্মল ঘোষ? 92% মানুষ মনে করছেন একেবারেই তাই, তা মনে করছেন না 6% লোক, 2% মানুষ, বলতে চাননি। আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাট থেকে লটারির কোটি টাকা ছিনতাই, মারাত্মক সব অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই কি চোখ বুজেছিল এতদিন পুলিশ? 96% মানুষ একেবারে সত্যি মনে করছেন এই স্টেটমেন্ট, 3% মানুষ মনে করছেন না, বলতে চাননি 1%। তৃণমূলে এবার জোরালো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবি। দল বাঁচাতে ভাইপোর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21% মানুষ মনে করছেন তিনি পারবেন, 78% মানুষ মনে করছেন না তিনি পারবেন না, 1% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। বন্দনা সিংহ রায় লিখছেন, এক যাত্রায় পৃথক ফল ঠিক হচ্ছে না, পিতা পুত্র একই সুরে যখন বাঁধা। শেখ শামীম লিখছেন, ক্ষমতার অপব্যবহারে পিতা পুত্র দুজনেরই জুড়ি মেলা ভার, সাজাটাও তাঁদের প্রাপ্য। সুব্রত পাল লিখছেন, নির্মল ঘোষের আর ভালো তৃণমূল সাজা হলো না। অর্ণব ঘোষ লিখছেন, তৃণমূলের জামানায় এই নেতারা যথেচ্ছাচার চালিয়েছে, এবার ফল তো ভুগতেই হবে। সৌভিক মিত্র লিখছেন, নামে নির্মল কাজে নন, গ্রেফতারি বোধহয় এখন সময়ের অপেক্ষা। ঠিক এখান থেকে একটা মন্তব্য যেটা এসছে, যে কালীঘাট তৃণমূল ছাড়ার সময় সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্ত দিচ্ছেন যে তার থেকে দূরত্ব তৈরি করলে পুরনো নেতারা নাকি কালীঘাট তৃণমূলে ফিরতেও পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কে কি বলেছেন দেখাবো। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত। সেনাপতি, তার প্রতি আমাদের ভরসা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবেন। রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডলের মতো প্রবীণ তৃণমূল নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গেছেন। ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের অন্দরে যে অভিষেক বিরোধী ঝড় বইছিল তা কার্যত এখন পরিণত হয়েছে সাইক্লোনে। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি, তার প্রতি আমাদের ভরসা নেই। ঋতব্রত তৃণমূলের সদ্য পদ পেয়েছেন সন্তোষ কুমার সিং, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর সওয়াল করেছেন। আমাদের পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংই যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবে। সরকারটাকেই পুরো কবজায় করে নিয়েছিল। রবীন্দ্রনাথ ঘোষের পাশাপাশি ঋতব্রত তৃণমূলের জেলা কমিটিতে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আরেক ঘনিষ্ঠ ও আস্থাভাজন অনুব্রত মণ্ডলের। তিনিও আইপ্যাকের নাম করে ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছেন। মমতা ব্যানার্জি ভুলের জন্য হলো, আইপ্যাক হয়ে গেছে ফেক পেক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা খেলো, মিউনিসিপ্যালিটিতে টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাহপুরের ব্যাপারে? দিদি হাতে থাকলে দলটা যেতই না, কারণ নাম করতে রাজি নেই। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। ঘুরে ফিরে নিশানায় একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাঙা গড়া বিদ্রোহ, ঘনিষ্ঠদের থেকে দূরে সরে যাওয়া, এসবের মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর কোনো ইঙ্গিতই এখনো অবধি দেননি
মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, এইটুকু দেখে যদি আপনারা ভাবেন যে প্রশ্ন শুধু তৃণমূলের অন্দরে উঠছে, তা নয়, বিজেপির অন্দরে উঠছে, এবং বিশেষ করে এই তিনজনকে রাজ্যসভার টিকিট দেয়াতে আজকে এই তিনজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যসভায় তিনজন প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। দেখুন, বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই দিন রাতেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইকদের নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সোমবার তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন। সুস্মিতা দেব শুরুতে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে, সেখান থেকে এবার বিজেপিতে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোটে তৃণমূলের ভরাডুবির পর তিনি কেন তৃণমূল থেকে ইস্তফা দিলেন এবং বিজেপিতে যোগ দিলেন? অনেকে জিজ্ঞেস করছেন 4 মের পরে আপনি এই স্টেপ কেন নিলেন? যার সরকার থাকে, যে ক্ষমতায় থাকে, যতদিন ক্ষমতা আছে এইগুলো তথ্য বেরোয় আসে না। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি খুব কেয়ারফুলি ওয়াচ করেছি 4 মের পরে যে ধরনের অ্যারেস্ট হয়েছে, কেন হয়েছে, কি ধরনের এক্সটর্শন হতো, স্কুল কলেজের কি ধরনের ব্যবসা চলতো। সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অসমের প্রয়াত হেভিওয়েট কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা তৃণমূলের তরফে ভিন রাজ্যে ভোটের প্রচারও করেছেন। তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর সুস্মিতা দেব তৃণমূল ছাড়েন, রাজ্যসভার পদ ছাড়েন। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার, কিংবা শিক্ষা, গরু, কয়লার রেশন দুর্নীতিতে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি কিংবা জেরার কথা কি আগে জানতেন না তিনি? সবার একমত যে তৃণমূল কংগ্রেসের যখন সরকার পশ্চিমবঙ্গতে ছিল, কারাপশন ওয়াজ র্যাম্পেন্ট। আপনারা ঠিক বাবুর যখন কেসটা হলো বা রেড হলো, তখন তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড বা এক্সপেল করা হয়েছিল, আর বলা হয়েছিল যে আমরা এটাতে জড়িত না, পার্থবাবু জানেন। ঠিক আছে, সো একটা দলে যখন আমি ছিলাম, যে এক্সপ্লেনেশনটা আমাকে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করেছি। 4 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো, তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনই, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস। আমি তাহলে একটাই প্লিজ উপদেশ দেব যে এত এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। সোমবার সকাল 10:30টার মধ্যেই বিধানসভায় চলে আসেন বিজেপির রাজ্যসভার 3 প্রার্থী। তারপর আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 3 প্রার্থীকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর বিজেপির তরফে মনোনয়ন জমা দেন তৃণমূলের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার। অন্য কোনো দল থেকে প্রার্থী দেওয়া না হলে বিজেপির 3 প্রার্থীকেই শুক্রবারই সার্টিফিকেট দেওয়া হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, এখন জল্পনা হচ্ছে কর্পোরেশন ইলেকশনে কতজন তৃণমূল, ভালো তৃণমূল হয়ে টিকিট পাবে বিজেপি। তোমরা, আমি জানি তোমরা এখনো আবেদনপত্র বিলি করছো না, কিন্তু লাইনটা লম্বা লেগেছে। দেখুন, জল্পনা সেটা অনেকটা কল্পনাও আছে তার মধ্যে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে আমাদের কর্মীরাই টিকিট পাক, পুরনো মুখ যাদের মানুষ আর দেখতে চায় না, কারণ এরা তৃণমূল মানেই চোর। প্রদীপ তো যতই অধ্যাপক হয়ে আসুক, ও চোরেদের মুখপত্র হতে পারে, চুরি না করে থাকলেও হয় চোর নয় চোরেদের মুখপত্র। তো আমি চাই না এরকম কোনো ব্যক্তিত্বকে আগামী পুরসভায় টিকিট দেওয়া হোক। কিন্তু আমি একটা দল করি, আপনারা অনেক প্রশ্ন করছেন, স্বাভাবিক, দলের টিকিটে জিতেছি, দলের ভালোটা ভোগ করেছি। আজকে দলের প্রতি যদি সমালোচনা আসে সেটাও মাথা পেতে সহ্য করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় প্রেক্ষাপট থাকতে পারে, তার জন্য নিচের স্তরে না থাকতে পারে। কিন্তু আপনি যদি সারা ভারতবর্ষ দেখেন, এই আগে আপনারা শরদ পাওয়ারের ভাইকে নিয়ে, আপনারা অজিত পাওয়ারকে নিয়ে কথা বলেছেন, তার আগে আপনারা সিন্ডে মডেল তুলেছেন, আলটিমেটলি তাদের পরিণতিটা কোথায় হয়েছে?
আলটিমেটলি এটা এমন একটা কি দল বলছো যে আপনি- আলটিমেটলি তুমি অজিত পাওয়ার পৃথিবীতে নেই, কিন্তু আলটিমেটলি কি দেখেছি, নরেন্দ্র মোদী নিজে দুর্নীতির অঙ্ক দিয়ে প্রচার করেছেন, তারপর সেই দলের সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। আলটিমেটলি তো তাই। তারপর আলটিমেটলি যদি দুর্ঘটনায় মারা যায় আর কে কি করবে? সিংদের কথা বলুন। হ্যাঁ। আমি আপনাকে বলছি, আপনি আমাকে একটা কথা বলুন। দেখুন, আমি এটা সওয়াল করছি না যে হ্যাঁ। পুরনো তৃণমূলকে নাও, এই সওয়াল আমি করছি, তৃণমূলকে নাও, আমি সেই সওয়াল করছি না। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে ধরুন আমাদের একটা লোকসভায় মহিলা বিল ফেরত হয়ে গেল, সেটা তো দেশের সমস্যা হলো। আজকে মহিলারাও তো বঞ্চিত হলেন। দেখুন, আমারও সেন্টিমেন্ট আছে, আমিও কখনো চাইবো না, আমি চাই না। আমি বারবার বলেছি, আপনারা কদিন আগে দেখাচ্ছিলেন বরানগরে পোস্টার পড়েছে, আমিও সেখানে বলেছি যে এটা আমার মনের কথা, আমার মনের কথা যারা বলেছে তারা। কিন্তু এখন দল যদি সিদ্ধান্ত নেয়, আমি দলের একজন কর্মী, আমাকে মানতে হয়। না, না, কিন্তু আমি- বললাম না। আমি না দাদা, তুমি লটারি দিয়ে শুরু করেছিলে, হ্যাঁ। তো বিজেপিও তো লটারির টিকিট বিক্রি করছে, মানে বিলি করছে, সরি বিক্রি তো করতে পারে না, বিলি করছে। প্রকাশিক বড়াইক, সুকান্ত মজুমদার, কত বড় বড় কথা, লটারির টিকিট। রাজীব ব্যানার্জিকে চোর কে বলেছিল? ঠিক আছে, এক মিনিট, তোমার সময় বলতে পারতো এসব না, বলে please। না, এসব তুমি বলে না। বিধায়ক দাদা, রাজীবের বিধায়ক বারবার তোমার এইটুকু কথা পার্লামেন্টারি বলতে জায়গা রাখো। আবার এটা কি পার্লামেন্ট? না, না, parliamentary, আমি বলছি প্রদীপ্ত, parliamentary তোমরাও বলেছে। একসময় ঢেলে বিলি করতে, আচ্ছা, ঢেলে। আরে ভাই, একটা চৌঠা মে এই প্যানেলে ছিলাম, এই হ্যাঁ। চৌঠা মে এই প্যানেলে ছিলাম, ওখানে তপন দত্তের স্ত্রী বসেছিলেন, কি আনন্দ করছিলেন, কি চূড়ান্ত আনন্দ করছিলেন, আমরা দুঃখ করছিলাম। আমি আইপ্যাকের কথাও সেখানে নির্দিষ্টভাবে বলেছিলাম। তাহলে সেই তপন দত্তের স্ত্রী আজকে অরূপ রায়কে নিয়ে বিজেপি এত অভিযোগ করছে, আমি তো বিজেপির কথা বলছি, আমি তো তৃণমূলের কথা বলছি না। তাহলে সেই তপন দত্তের স্ত্রী আজকে কি বলছে, অরূপ রায় তো দিব্যি সুরক্ষা নিয়ে বেরোচ্ছে, উনি বলছেন অধ্যাপককে ডিম না ছুঁড়ে মারে। তাহলে অরূপ রায়ের ব্যাপারে, ডিম ছোড়ার ব্যাপারে সাহস থাকলে বলুক, ডিম ছাড়ো। আমার বক্তব্য যে 25 জনের বিরুদ্ধে ইডি সিবিআই এর কেস ছিল, তুমি দুটো নাম করলে, তুমি হিমন্ত বিশ্ব শর্মার নাম তো আরো করতে পারতে। পশ্চিমবঙ্গে আরো কয়েকজন আছে, 23 জন এমন আছে যাদেরকে বলেছিল 5 ঘন্টা 5 দিনের মধ্যে জেলে ভরা দেবো। সেই সব নেতারা ওদের ওখানে গিয়ে আজকে কেউ উপমুখ্যমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ ডবল সিলেকশন পেয়েছে। না, আমি আবারও আপনাকে বলছি যে এই যে অভিযোগটা আসছে, আর নিশ্চয়ই এই অভিযোগ নিয়ে মানুষের যন্ত্রণা আছে, আমাদের ক্ষোভ বিক্ষোভও আছে, কিন্তু সব ক্ষোভ বিক্ষোভ দেখানোর জায়গা সোশ্যাল মিডিয়া নয় বা মিডিয়াও নয়। আমরা একটা দলের রেজিমেন্টেড সৈনিক। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, এই নিয়ে সবাই বলুক, আপনারা বলুন, জনতা বলুক, আমি সহ্য করবো। তৃণমূল কেন বলবে এই নিয়ে? আচ্ছা, 1 2 তার কারণ হচ্ছে তৃণমূল ভুক্তভোগী। রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়ে আবার ফেরত আসা তো প্রদীপ্তকে মেনে নিতে হয়েছিল, যার ফলে ও সাফারার। আবার এই যে তলা নিয়ে কথা বলছো, সন্ময় বাবু কথা আসলো, সন্ময় বাবু যদি তলা নিয়ে যে কথা বললেন, সেটাও তো বলতে হবে। ঠিক, আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল বলছে, কোন সন্ময় বন্দ্যোপাধ্যায়? 1 সেকেন্ড, যেখানে হ্যাঁ, যার অন্য কিছু নয়, যার গুন্ডা, যাকে খড়দা থানায় চূড়ান্ত ভাবে মানে শারীরিক ভাবে মারা হয়, এবং যার বাড়িতে প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা করে গুন্ডা দমন শাখার একটা করে চিঠি আসতো, তার জন্য মানে তৃণমূল গলা ফাটাচ্ছে, এটাও দেখতে হবে। 2021 সালের নির্বাচনে আমি দমদম কেন্দ্র থেকে লড়েছিলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায় লড়েছিল পানিহাটি কেন্দ্র থেকে। হেরে যাওয়ার পর তার বাড়ির ওপর কি হামলা হয়েছিল সেটা সকলেই জানে। বলছি যে এই কথাটা যখন আসছে, তাহলে উনি যে তলা নিয়ে কথা বলছেন, বর্তমান পানিহাটির যিনি বিধায়ক, তার সম্পর্কে সেটাও কেন আসবে না? কর্মীদের কষ্টের কথাটা আমরা জানবো, সেটা আমি তৃণমূলের কাছ থেকে জানতে রাজি নই। এই যে ভুক্তভোগীর কথা সুমন বলল, ভুক্তভোগী কথাটার মধ্যে কোথাও একটা সহানুভূতির জায়গা থাকে। আমি তৃণমূলের প্রতি কোনো সহানুভূতির জায়গা রাখি না, কারণ দলটা জেনে বুঝে চোর হয়েছে, জেনে বুঝে ক্রিমিনাল হয়েছে। দেশের স্বার্থে চোর পোষা যায়, দেশের স্বার্থে চোর পোষা যায়, দেশের স্বার্থে। দেখুন, আমি বলছি এই নেতাদের আবেগ আর সাধারণ কর্মীদের আবেগ কিন্তু অনেকটা আলাদা। আমি পরের প্রতিবেদনে দেখাবো যে সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের আবেগকে প্রত্যেক দলের গুরুত্ব দেওয়া উচিত। দেখুন, বিজেপি তৃণমূলীকরণ হবে না। তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাজ্যসভার টিকিট পেয়েছেন। তৃণমূলের পর এবার বিজেপির তরফেও রাজ্যসভার সাংসদ হওয়া কার্যত সময়ের অপেক্ষা।
কিন্তু সত্য প্রাক্তন তৃণমূলীদের এভাবে দলে নেওয়া এবং সঙ্গে সঙ্গে প্রার্থী করে দেওয়া নিয়ে কি বিজেপির মধ্যে অল ইজ ওয়েল? বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? 3 সদ্য প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হয়ে যাওয়া নিয়ে বিজেপি নন্দরে বিতর্কের মধ্যেই সোমবার ফের এই মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি তৃণমূলীকরণ হবে না। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল। মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ। তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী আজকে, আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে বিজেপি আজ বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন। আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের উভয় কক্ষে 2/3 সাংসদ প্রয়োজন মোদী সরকারের। এভাবেই কি বিরোধী দল ভাঙে, কিংবা বিজেপির কথা অনুযায়ী বিরোধীরা স্বেচ্ছায় তাদের শিবিরে যোগ দিলেই এনডিএ তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে? ভোটের রেজাল্ট বেরোনোর পরে বিরাট ঘোষণা করলো দুপুর 12টার পরে যারা বিজেপিতে এসে তাদেরকে নেওয়া হবে না। এখন দেখছি বিকাল 5টায় যারা বিজেপিতে আসে তারা সন্ধ্যে 7টায় এমপি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যা বলার, বিজেপিকে ভোট দিয়েছেন যে মানুষ তাদেরকেই বলতে হবে এবং তাদেরকেই একটা অবস্থান নিতে হবে। কেননা এইটা ঘটনা, তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছেন যে মানুষ, তিনি এই জন্য ভোট দেননি যে তৃণমূলের লোকগুলোই বিজেপির এমপি হয়ে যাবে, তৃণমূলের লোকগুলোই বিজেপির এমএলএ হয়ে যাবে। এই 3 জনের বিজেপিতে যোগদানের দিনে বিতর্ক দানা বেঁধেছিল। উঠে এসেছিল বিজেপি নেতাদের নানা পুরনো বক্তব্য। তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধেবেলা ওটা চালিয়ে যাও। এই প্রকাশ চিক বাড়াই ঘোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। এক ধাপ এগিয়ে প্রকাশ চিক বনাইতকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন আরেক বিজেপি সাংসদ মনোজ টিক্কা। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশ চিক বড়াই হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। তবে বৃহস্পতিবার তাদের গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। সোমবার মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে এই 3 জন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন। এবিপি আনন্দ। 85 সালে মুক্তি পাওয়া অনুরাগের ছোঁয়া ফিল্মে কিশোর কুমারের সে বিখ্যাত গান ছিল আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। ইদানিং কালীঘাট তৃণমূলে এটাই থিম সং কিনা জানি না, তবে কে যে কার আপন আর কে যে পর সবই আমাদের বড্ড গুলিয়ে যাচ্ছে। না হলে দলের চূড়ান্ত ভরাডুবির পরেও যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছিল, সেই চন্দ্রিমা ভট্টাচার্য যে শেষ পর্যন্ত দলের সমস্ত পথ ছেড়ে বিদ্রোহীদের ক্যাম্পে গিয়ে নাম লেখাবেন, এও তো দেখতে হলো। তবে দিনের শেষে রাজনীতি হলো বুঝলেন সম্ভাবনার শিল্প, আর রাজনীতিবিদরা হলেন একজন উঁচু দরের শিল্পী। আমরা অবাক হয়ে এসব দেখছি শুধু। আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।